হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যেটা তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে বাষ্পমোচন প্রক্রিয়াটা। আগের দিন আগে তোমাদের যে ভিডিওসগুলো দেওয়া হয়েছে সেই ভিডিওসগুলো অন্যান্য টপিকের ছিল। আমি জানি না তোমাদের কেমন লেগেছে। যদি তোমাদের টপিকগুলো ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো যাতে তোমরা বেশি বেশি করে পড়ানোর জিনিসগুলো পেতে পারো। তো আজকে যেটা হচ্ছে যে বাষ্পমোচন প্রক্রিয়াটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আর তাছাড়াও মেন যে ফোকাস পয়েন্টটা রয়েছে সেই ফোকাস পয়েন্টটা হচ্ছে যে তোমার পত্ররন্ধ্রের উন্মোচন। তো বাষ্পমোচন প্রক্রিয়াটা সম্পর্কে তোমরা সবাই একটা জেনারেল নলেজ সবাইকারই আছে। প্রাথমিকভাবে বাষ্পমোচন প্রক্রিয়াটা কি? বাষ্পমোচন প্রক্রিয়াটা হচ্ছে একটা কমপ্লিটলি একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার দেহের প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পাকারে দেহের বাইরে বের করে দেয়। সেই প্রক্রিয়াকেই বলে বাষ্পমোচন প্রক্রিয়া। তো এই বাষ্পমোচন প্রক্রিয়ার কথা যখনই আমরা ভাবি তখনই মনে হয় যে বাষ্পমোচন মানেই হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রটা কি? পত্ররন্ধ্র হচ্ছে যে দেখো, পাতার পৃষ্ঠতলে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ছিদ্রটাকে আমরা বলি পত্ররন্ধ্র। তো পত্ররন্ধ্রের মাধ্যমে 90% বাষ্পমোচন হলেও বা পত্ররন্ধ্রের মাধ্যমেই কিন্তু শুধুমাত্র বাষ্পমোচন প্রক্রিয়াটা হয় না। পত্ররন্ধ্র ছাড়াও আর কোন কোন জায়গা থেকে কোন কোন জায়গার সাহায্যে বাষ্পমোচন প্রক্রিয়াটা হয় তা তোমাদের একটা টেবিলের মাধ্যমে আমি সামনে তুলে ধরলাম। তো দেখো, এটা হচ্ছে যে একটা ছোট্ট টেবিল, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্থানটাকে আমি 3টে জায়গায় দেখিয়েছি। একটা হচ্ছে যে পত্ররন্ধ্র যেটা তোমাদেরকে বললাম যে এটা পত্রপৃষ্ঠে বর্তমান থাকে। আর লেন্টিসেলস হচ্ছে প্রধানত যেটা কাণ্ডের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র থাকা ছিদ্র, যেটাকে আমরা লেন্টিসেলস বলি। তারপরে রয়েছে কিউটিকাল জিনিসটা কি? কিউটিকাল হচ্ছে মোমের প্রলেপ। ঠিক আছে, মোমের প্রলেপ যেটা প্রধানত দেহ থেকে বাষ্পমোচন প্রক্রিয়াটাকে বন্ধ করবার জন্যই বা দেহে থেকে জল যাতে অতিরিক্ত না বেরিয়ে যায় সেই জন্যই এটা একটা প্রোটেকশন তা কিউটিকাল। তা সত্ত্বেও কিন্তু কিউটিকালের মধ্যেও তোমার থাকে, এটা যদিও একটা ফ্যাটি অ্যাসিডসের একটা লেয়ার, তা সত্ত্বেও এর মধ্যেও ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ফাটল থাকে। এই ফাটলের মাধ্যমেও বাষ্পমোচন প্রক্রিয়াটা ঘটতে থাকে। প্রধানত যেটা হয় যে তোমার পত্ররন্ধ্রের মাধ্যমে তোমার 90% যে তোমার জল, সেই জলটা উদ্ভিদ দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। আর যেটা হয় যে তোমার বাকি যে তোমাদেরকে লেন্টিসেলসের বললাম বা তোমার কিউটিকালের মাধ্যমে বললাম, এর মাধ্যমে বাকি কিউটিকালের মাধ্যমে 1 to তোমার 5% জল বেরিয়ে যায়, লেন্টিসেলসের মাধ্যমে 1 to 4% জল বেরিয়ে যায়। এইভাবে মোটামুটি 99% জল উদ্ভিদ কর্তৃক যে জলটা শোষিত হয়, সেই 99% জল কিন্তু উদ্ভিদ দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। তাহলে তুমি বলবে যে বিপাক ক্রিয়াগুলো হয় কি করে? ঠিক আছে, এতে দেখো সালোক সংশ্লেষের জন্য জলের প্রয়োজন, তাছাড়া ধরো তোমার শ্বসনের জন্যও জলের প্রয়োজন। কিন্তু এই যে সালোক সংশ্লেষ বা শ্বসন প্রক্রিয়ার জন্য যে পরিমাণ জল দরকার সেটা খুবই কম, সেটা 1%। ঠিক আছে, 1% এই বিপাকীয় সমস্ত কার্যে ব্যবহৃত হয়। যে আর বাকিটা যেটা হয় যে তোমার বাকিটা কিন্তু দেহের বাইরে বেরিয়ে যায়। তো দেহের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য যেটা হয় যে এই দেহের বাইরে বেরিয়ে যাওয়াটা যে কি বলবো, এটা খুবই প্রয়োজনীয় একটা প্রক্রিয়া, কিন্তু এটার কিছু অসুবিধার দিকও আছে। ঠিক আছে, তো যাই হোক, এই বাষ্পমোচন প্রক্রিয়াটা হয় কখন? বাষ্পমোচন প্রক্রিয়াটা হয় জেনারেলি দিনের বেলাতে হয়। বাষ্পমোচন প্রক্রিয়া হয় কি জিনিসটা? এই যে পত্ররন্ধ্র বললাম, লেন্টিসেলস বললাম, কিউটিকল বললাম, এগুলোর মাধ্যমে জল দেহের বাইরে বাষ্পাকারে নির্গত বা নির্গমন হয়। তো এই যে ধরো, এটার অনেকগুলো গুরুত্ব আছে যেটা আমি তোমাদেরকে বলছি। এই গুরুত্বগুলো কী কী? গুরুত্বগুলো প্রাথমিকভাবে হচ্ছে যে কোষের মধ্যে দেখো ব্যাপন চাপ। ঠিক আছে, ব্যাপন চাপ কিন্তু হ্রাসপ্রাপ্ত হয় তোমার এই বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, সেই জন্য ওই ব্যাপন চাপ হ্রাসপ্রাপ্ত হয় বলেই কিন্তু উদ্ভিদের যে মূল রয়েছে, মূলের মাধ্যমে কিন্তু জল শোষিত হয়। ঠিক আছে, জল শোষিত হয় আর খনিজ পদার্থ সহ জল শোষিত হয়।
নেক্সট হচ্ছে যে রসের উৎস, এটা তোমরা সবাই পড়ে থাকো, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা। রসের উৎস কি হয় যে জল যেটা উদ্ভিদের মূলরম কর্তৃক বা মূল কর্তৃক শোষিত হয়, সেই জলগুলো বিন্দু বিন্দু আকারে একটা নিরবিচ্ছিন্ন একটা চ্যানেল সৃষ্টি করে একদম উদ্ভিদের পাতা পর্যন্ত বা উদ্ভিদের ওপরই ভাগ পর্যন্ত। আর আমরা জানি জল জেনারেলি যেটা হয় যে জাইলেম কলার মাধ্যমেই উদ্ভিদ দেহে প্রবেশ করে। তো এক্ষেত্রে যেটা হয় যে জলের অণুগুলো পরস্পরের সাথে কোহেসিভ ইন্টারাকশনসের মাধ্যমে মানে কি পরস্পরের ওপর এইভাবে সজ্জিত থাকে। তো যেটা হয় যে উদ্ভিদ দেহ থেকে জল যেই বাষ্পীভূতটা হয় কীভাবে, দেহের যে লিনোতাপ, সেই লিনোতাপটা সংগ্রহ করেই কিন্তু উদ্ভিদ দেহ থেকে প্রয়োজনাতিরিক্ত জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে ওই যে পত্ররন্ধ্রের মাধ্যমে যে বেরোচ্ছে, ওই জায়গাটাতে একটা খালি স্থানের সৃষ্টি হয়। ওই খালি স্থান সৃষ্টি হওয়ার জন্য যেটা হয় যে ওই যে জলের যে নিরবিচ্ছিন্ন যে চ্যানেলটা সৃষ্টি হয়েছে, সেই চ্যানেলটি বলা যাবে না, নিরবিচ্ছিন্ন যে একটা অণুগুলো জুড়ে একটা স্তম্ভের সৃষ্টি হয়েছে, সেই স্তম্ভটা কি হয়, স্তম্ভটা উপরের দিকে উঠে যায়। কেন কি ওই যে ফাঁকা স্থানটা হয়েছে, সেই ফাঁকা স্থানটা পূর্ণ করার জন্য কিন্তু জলের অণুগুলো উপরের দিকে উঠে যায়, জলের অণুর স্তম্ভটা। এই টানটাকে বলে কোহেসিভ টান, ঠিক আছে। আর যে তোমার এই যে মূল মানে ওই যে উঠে গেল উপরের দিকে, সেই জন্য এই দিকটাও খালি হলো, নিচের দিকটাও, সেই জন্য কি হলো, জল মূল আর এক অণু জল শোষণ করলো। তো এইটা হচ্ছে যে তোমার রসস্ফীতি, ঠিক আছে। তোমার রসের উৎস যেটাকে বলে, রসের উৎস উপরের দিকে জলটা উঠতে সাহায্য করে এই বাষ্পমোচন প্রক্রিয়াটা। নেক্সট হচ্ছে যে কীরকম, বুঝতে পারছো যে উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে, কেন কি লিনোতাপটা সংগ্রহ করে নেয়। আর কি হয়, আর হচ্ছে যে দেখো, যদি বাষ্পমোচন প্রক্রিয়াটা না হতো তাহলে কিন্তু কোষের মধ্যে জলের পরিমাণ অত্যন্ত বেড়ে যেত। অত্যন্ত কেন বেড়ে যেত, কেন কি দেখো অনবরত কী করে, উদ্ভিদের মূল জল শোষণ করতে থাকে। জল শোষণ করার পরে ওটা যদি মানে ওটার 1% মাত্র বিপাকীয় কার্যে ব্যবহৃত হচ্ছে, যদি ওটা উদ্ভিদ দেহ থেকে না বেরিয়ে যেত বাষ্পমোচন প্রক্রিয়াতে, তাহলে কী হতো, কোষের মধ্যে রসের পরিমাণ অত্যন্ত বেশি হতো, জলের পরিমাণ অত্যন্ত বেশি হতো। বেশি হওয়ার ফলে কি হতো যে কোষের মধ্যে তোমার মানে কি বলবো, স্পঞ্জের মতন মানে কোষগুলো ফুলে যেত, ফুলে গিয়ে মানে পচনেরও সৃষ্টি হতে পারতো। তো এইটা হচ্ছে একটা টোটাল ডিসঅ্যাডভান্টেজ, যেটাকে আমরা ওভারকাম করতে পারি কিসের মাধ্যমে, বাষ্পমোচনের মাধ্যমে। কিন্তু বাষ্পমোচনের উপকারী দিকগুলো থাকলেও বাষ্পমোচনের অপকারী দিকও আছে। অপকারী দিক কি, অপকারী দিক হচ্ছে যে ওই যে বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে জলটা বেরিয়ে যায়, সেটাতে কি হয়, বাষ্পমোচনের সাথে উষ্ণতার একটা সমানুপাতিক সম্পর্ক আছে। তোমরা যখন প্রভাবকগুলো পড়বে তখন দেখতে পাবে যে উষ্ণতার একটা সমানুপাতিক সম্পর্ক লক্ষ্য করি। কি হয়, উষ্ণতা বাড়লে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। তখন কি হয়, উষ্ণতা ধরো বেড়েছে কোনো কারণে, তখন উদ্ভিদের পত্ররন্ধ্রগুলো আরও বড় হয়ে যায়, বড় হয়ে গিয়ে ওর থেকে মানে জল বেরোতে থাকে ক্রমাগত। বেরোতে থাকার জন্য উদ্ভিদের দেহ কিন্তু ঝিমিয়ে পড়ে, ঠিক আছে। ততটা হয়তো শোষিত হচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে জল বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য প্রচুর ঝিমিয়ে পড়ে। এই ঘটনাটাকেই বলা হয় উইল্টিং। তো এই নেতিয়ে পড়ার জন্য বা অতিরিক্ত জল বাষ্পীভূত হওয়ার জন্য একে কিন্তু বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিও বলা হয় দেহের। হ্যাঁ, তো এটা গেল তোমার গুরুত্ব, উপকারী দিক আর অপকারী দিক বাষ্পমোচন প্রক্রিয়া। এরপরে আসছি যেটা মেন ফোকাস করব, সেটা হচ্ছে তোমার পত্ররন্ধ্রের উন্মোচন প্রক্রিয়াটা। এটা একটা সম্পূর্ণরূপে আলোক নির্ভর প্রক্রিয়া কিন্তু, ঠিক আছে। আমরা এটাতে পিএইচের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও আমরা এটাকে কখনোই পিএইচ নির্ভর দশা মানে প্রক্রিয়া বলবো না, এটাকে আমরা বলবো সম্পূর্ণরূপে আলোক নির্ভর প্রক্রিয়া। কেন বলছি, কেন কি দেখো, ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে ফটোসিনথেসিস প্রক্রিয়ার জন্য কিন্তু আলোকের প্রয়োজন হয়। আলোক দশাটা একটা গুরুত্বপূর্ণ, যেটা শক্তি উৎপাদন করে বা এটিপি উৎপাদন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দশা। সেক্ষেত্রে আলোকের প্রয়োজন। আলোকের মধ্যে যেটা হয় যে তোমার যে রেড অ্যান্ড ব্লু আলো, যেটা সালোক সংশ্লেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পত্ররন্ধ্রের উন্মোচনের ক্ষেত্রে কিন্তু তোমার ব্লু লাইটটা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য ব্লু এবং রেড লাইট থিওরিটিক্যালি আমরা বললেও ওটাতে কিন্তু মেনলি রেড লাইটটা তোমার
টোটাল ফটোসিনথেসিস প্রক্রিয়াতে সাহায্য করে। আর ব্লু লাইটটা পত্ররন্ধ্রের উন্মোচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ব্লু লাইটটা কীভাবে পত্ররন্ধ্রের উন্মোচন ঘটায় সেটা একটুখানি তোমাদেরকে আমি ফ্লো চার্টসের মাধ্যমে দেখাবো। তার আগে হ্যাঁ, ফ্লো চার্টসের মাধ্যমে একটু দেখিয়ে দিই। দেখো কি হয় প্রথমে ঘটনাটা। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা ফ্লো চার্টস, ঠিক আছে, এটা একটা ফ্লো চার্টস রয়েছে তোমার, এটা কিভাবে উন্মোচন হয়। তো এখানে দেখো প্রথমেই রয়েছে ব্লু লাইটটা কি করে, ব্লু লাইটটা প্রথমে তোমার রক্ষী কোষের মধ্যে পড়ে, ঠিক আছে। যদি আমরা দেখো পত্ররন্ধ্র দেখি, তো এই পত্ররন্ধ্রটা কি হয় বলো তো, পত্ররন্ধ্রের মধ্যে থাকে তোমার রক্ষী কোষ, ঠিক আছে। রক্ষী কোষটা চারিপাশে থাকে সহায়ক কোষ। তোমাদের আগে পত্ররন্ধ্রের ছবিটা একটু দেখিয়ে দিই। দেখো এইটা হচ্ছে যে তোমার একটা পাতার ক্রস সেকশন, ঠিক আছে, ক্রস ডিসেকশনস। তো সেখানে দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের মধ্যে এই সিমবিচের মতন যে অংশটা দেখতে পাচ্ছ সেই অংশটাকে বলে তোমার রক্ষী কোষ, ঠিক আছে। এই রক্ষী কোষের চারিপাশে থাকে যেটা সেটাকে সাবসাইডারি সেল বা সহায়ক কোষ বলে। আর এই যে ফুলে ওটা তোমরা দেখতে পাচ্ছ যে ডার্ক কালার করা আছে, এটাকে বলে রক্ষী কোষ। এই রক্ষী কোষটা আর এক নাম হচ্ছে গার্ড সেলস বা গার্ড সেলস। আর এর মাঝখানে দেখতে পাচ্ছ রয়েছে স্টমাটা বা পত্ররন্ধ্র। তো এটা হচ্ছে যে তোমার টোটাল একটা ক্রস সেকশনস পাতা, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে এটা এপিডার্মিস লেয়ার রয়েছে। এটা প্রধানত বিষম পৃষ্ঠ পাতার একটা ছবি, যেটা আপার লেয়ারে রয়েছে এপিডার্মিস, আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস, নিচের দিকে রয়েছে লোয়ার এপিডার্মিস। এই লোয়ার এপিডার্মিসের খুব কাছাকাছি অংশে রয়েছে তোমার অনেক বায়ুপূর্ণ জায়গা, ঠিক আছে। আর আপার এপিডার্মিসের কাছে রয়েছে কন্টিনিউয়াস একটা নিরবিচ্ছিন্ন মেসোফিল কলার একটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি। মেসোফিল কলার একটা মানে পুরো জায়গা মেসোফিল কলা জুড়ে রয়েছে, সেলসগুলো জুড়ে রয়েছে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে নিম্ন পৃষ্ঠের সামনে যে এয়ার স্পেসগুলো রয়েছে, এই এয়ার স্পেসের জায়গাটা দিয়েই কিন্তু তোমার জল, উদ্ভিদের যে দেহের যে প্রয়োজনাতিরিক্ত জল সেটা বাইরে বেরিয়ে যায়। তাহলে আমরা জানলাম যে রক্ষী কোষ কী বা রক্ষী কোষ বা গার্ড সেলস কীরকম দেখতে হয়, সিমবিচের মতন, কোথায় রয়েছে এক্স্যাক্টলি। এরপরে আসি যে ঘটনাটা এক্স্যাক্টলি কী ঘটে, মানে ফ্লো চার্টসটাতে আসি। দেখো আমরা যদি ফ্লো চার্টসটা লক্ষ্য করি, তো এখানে যেটা হয় যে ব্লু লাইট যেটা আমি বললাম যে পত্ররন্ধ্রের উন্মোচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে ব্লু লাইটটা প্রথমে গার্ড সেলসের বা রক্ষী কোষের যে সেল মেমব্রেন রয়েছে, সেল মেমব্রেন কর্তৃক শোষিত হয়। শোষিত হওয়ার পরে কি হয়, এক্ষেত্রে এই সেল মেমব্রেনেই রয়েছে তোমার হাইড্রোজেন এটিপেস, ঠিক আছে। এই হাইড্রোজেন এটিপেস কী করে, প্রথমে এই ব্লু লাইটটা শোষিত হওয়ার পরেই যেটা হয়, এই ব্লু লাইটটা হাইড্রোজেন এটিপেসকে অ্যাক্টিভেটেড করে দেয়। হাইড্রোজেন এটিপেস কী করে, তখন ক্রমাগত প্রোটনগুলোকে পাম্প করে ওই রক্ষী কোষের বাইরে নিক্ষেপ করতে থাকে। তখনই কি হয়, পটাশিয়াম চ্যানেল ওপেন হয়। পটাশিয়াম চ্যানেলের মাধ্যমে কি হয়, পটাশিয়ামের চ্যানেল যেই ওপেন হয় তখনই বাইরে থেকে পটাশিয়ামগুলো রক্ষী কোষের মধ্যে ক্রমাগত ভিতরের দিকে ঢুকতে থাকে, ঠিক আছে। তারপরে কি হয়, তারপরে যেটা হয় যে আর রক্ষী কোষের মধ্যে তোমার সলিউট কন্টেন্ট মানে হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে শর্করার পরিমাণও বৃদ্ধি পায়, ঠিক আছে। বৃদ্ধি পাওয়ার ফলে ওর ভিতরের কনসেন্ট্রেশনস অত্যন্ত বেড়ে যায়, ঠিক আছে। ভেতরের কনসেন্ট্রেশনস রক্ষী কোষের ভিতরের কনসেন্ট্রেশনস অত্যন্ত বেড়ে যাওয়ার জন্য যেটা হয় যে তোমার ওই ভিতরের সলিউট কন্টেন্টটা বেড়ে যায়। ভেতরের সলিউট কন্টেন্টটা বেড়ে যাওয়ার জন্য ভিতরের তোমার হয়ে যায়, মানে কি বলবো, ওয়াটার যে পোটেনশিয়াল যেটা সেটা কমে যায়, ঠিক আছে। ওয়াটার পোটেনশিয়াল যেই কমে যায়, ঘনত্বটা যেই বেড়ে যায়, সেই যেটা হয় যে অসমোসিস প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। অসমোসিস মানে হচ্ছে যে তোমার অভিস্রাবণ প্রক্রিয়া, যেটা তোমরা সবাই জানো যে অভিস্রাবণ প্রক্রিয়া কী হয়, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে ক্রমাগত আয়নের মুভমেন্ট করতে থাকে। তো এই অসমোসিস দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে এন্ডো আর একটা হচ্ছে এক্সো। তো এই ক্ষেত্রে পত্ররন্ধ্রের উন্মোচনের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে তোমার যেহেতু রক্ষী কোষের মধ্যে কনসেন্ট্রেশনসটা বৃদ্ধি পেয়ে যায়, সলিড কনসেন্ট্রেশনসটা বৃদ্ধি পায়, সেই জন্য আর ক্রমাগত পটাশিয়াম আয়নগুলো ভিতরের দিকে ঢুকতে থাকে। সেই জন্য যেটা হয় যে তোমার বাইরের যে আশেপাশের যে সহায়ক কোষগুলো বললাম, ওই কোষগুলোর থেকে জল ওই রক্ষী কোষের মধ্যে প্রবেশ করে, ঠিক আছে। প্রবেশ
করে পরে যেটা হয় যে রক্ষীকোষটা ফুলে ওঠে, ক্রমাগত একদম ফুলে ওঠার জন্য পত্ররন্ধ্রটা ওপেন হয়ে যায়। ওটা যেহেতু মানে একদম এমনি করে ফুলে ওঠে, সিম বীজের আকৃতির যে রক্ষীকোষটা ফুলে ওঠার জন্য যেটা হয় যে ওর ভিতরের দিকে যে সলিউট কন্টেন্ট সহ রয়েছে যে জিনিসটা, সেটা ওর দেওয়ালের মধ্যে প্রেসার দিতে থাকে। প্রেসার দেওয়ার পরে যেটা হয় যে ওর পত্ররন্ধ্রটাকে এমনি করে ওপেন করে দেয়, ঠিক আছে, ফুলে ওঠে পত্ররন্ধ্রকে ওপেন করে। তো এটা হচ্ছে টোটাল ঘটনা। ব্লু লাইট, এটা টোটালি পত্ররন্ধ্রের উন্মোচন প্রক্রিয়াটা হচ্ছে যে তোমার একটা আলোক নির্ভর দশা, ঠিক আছে। এই দশাটা টোটালি হচ্ছে তোমার আলোক নির্ভর দশা। তো আমি আরেকটা ছবি আছে যেটা দেখো, তোমাদের এটা ফ্লোচার্টসটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালোভাবে, যেটাতে তোমরা এটা তোমরা নোট ডাউন করে নিতে পারো পজ করে, সেটাতে তোমাদের লিখতে মানে এটা সম্পর্কে করতে তোমাদের সুবিধা হবে। এরপরে আসছি, দেখো যে এক্স্যাক্টলি কী ঘটে এইখানে, কীভাবে রক্ষীকোষের জায়গাটা কি হয়। দেখো এটা একটা রক্ষীকোষ, যেটা একটাই মানে এখানে দেখানো হয়েছে, একটা রক্ষীকোষকেই দেখানো হয়েছে। এটা হচ্ছে যে রক্ষীকোষের কোষ পর্দা, যেখানে কি হয়েছে দেখো যে এখানে ব্লু লাইটটা এখানে গৃহীত হয়েছে রক্ষীকোষের কোষ পর্দার মধ্যেই রয়েছে যে ফটো রিসেপ্টর মানে হচ্ছে যে রিসিভ করলো, ঠিক আছে, আলোটাকে রিসিভ করার পরেই যেটা হয় যে ওর কোষ পর্দার মধ্যে রয়েছে হাইড্রোজেন এটিপেস। এই হাইড্রোজেন এটিপেস কি হয়, অ্যাক্টিভেটেড হওয়ার পরে যেটা হয় ও ক্রমাগত দেখো প্রোটন পাম্প করতে থাকছে, আউটসাইডে রক্ষীকোষ থেকে প্রোটন বেরিয়ে যাচ্ছে, আর এদিকে কি হয়েছে পটাশিয়াম চ্যানেলটাও ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার জন্য যেটা হচ্ছে যে বাইরের থেকে পটাশিয়ামও ভিতর দিকে ঢুকতে থাকছে, ঠিক আছে। সেজন্য পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশনসটা ইনসাইড রক্ষীকোষের ভিতরে বেড়ে যাচ্ছে। আর এটা যেহেতু পটাশিয়াম চ্যানেল যেটা ধনাত্মক আয়ন, তো একে ব্যালেন্স করার জন্য কিন্তু ক্লোরিন চ্যানেলটা ওপেন হচ্ছে। ক্লোরিন চ্যানেলটা ওপেন হওয়ার জন্য এর কনসেন্ট্রেশনসও বাড়ছে। তো আর কি হয়, আর হচ্ছে যে শর্করার পরিমাণ প্রধানত বৃদ্ধি পায়, ঠিক আছে। দেখো এখানে ম্যালেট লেখা আছে, সুক্রোজ লেখা আছে, তো এই ম্যালেট সুক্রোজের পরিমাণও কিন্তু বৃদ্ধি পায়। সেটার জন্য টোটাল ব্যাপারটা যেটা হয় যে কনসেন্ট্রেশনস এর বৃদ্ধি পেয়ে যায়, অনেক ঘনত্বটা বৃদ্ধি পেয়ে যায়। তখন কি হয়, তখন বাইরের থেকে সহায়ক কোষ থেকে জল এই রক্ষীকোষের মধ্যে প্রবেশ করতে থাকে। তো এতক্ষণ ধরে আমি ব্লু লাইটের কথাটা বললাম তোমাদেরকে যে এইটা হয়, কিন্তু পিএইচেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তোমার। এই যদি আমরা বাষ্পমোচন প্রক্রিয়াটা দেখি, তাহলে এখানে পিএইচেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিসের, একটু আগে আমি তোমাদেরকে বললাম যে ম্যালেট আর সুক্রোজ, তাই তো, সুক্রোজ আর ম্যালেটটাও কনসেন্ট্রেশনসটা কোষের ভেতর রক্ষীকোষের মধ্যে বৃদ্ধি পায়। কীভাবে বৃদ্ধি পায়, দেখো দিনের বেলাতেই কিন্তু এই বাষ্পমোচন প্রক্রিয়াটা মূলত হয়। তো এক্ষেত্রে যেটা হয় যে তোমার সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কোষের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইডের পুরোটাই প্রায় ব্যবহৃত হয় তোমার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। তো সেটার জন্য যেটা হয় যে কোষের মধ্যে যে পিএইচ রয়েছে, ওই পিএইচটা রিডিউসড হয়ে যায়, পিএইচটা হাই হয়ে যায়। কেন কি ওখানে কার্বনিক অ্যাসিডস যে আছে সেটা কিন্তু ক্রমাগত থাকে না, সেই জন্য পিএইচটা কী হয়, পিএইচটা 7 হয়ে যায়। তখন কি হয়, তখন ওই যে কোষের মধ্যে রয়েছে তোমার আমাদের কোষের মধ্যে তোমার এই ক্রমাগত গ্লুকোজ, শর্করা জাতীয় সুক্রোজ তৈরি হতে থাকে। স্টার্চ থেকে সুক্রোজটা তৈরি হয়ে যায়, ঠিক আছে, স্টার্চটা সুক্রোজে কনভার্টেড হয়ে যায়। তো সেই জন্য যেটা হয় যে ম্যালেট, সুক্রোজ এগুলোর পরিমাণ কোষে প্রচুর পরিমাণে বেড়ে গিয়ে যেটা হয় যে কনসেন্ট্রেশনসটা কোষের মধ্যে বেড়ে যায়, সেটার জন্যই এন্ডোঅসমোসিস প্রক্রিয়াটা ঘটে। তো এক্ষেত্রে দেখো এই যে পিএইচের ঘটনাটা তোমাদেরকে আমি বললাম, পিএইচের ঘটনাটা কি হয় সেটাও একটুখানি ফ্লোচার্টসের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। সে ফ্লোচার্টসটা তোমরা নোট ডাউন করে নিতে পারো, এটা তোমাদেরই মানে পরবর্তী পর্যায়ের সুবিধা হবে আর কি, যে ফ্লোচার্টসটা কি হয়। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টোটাল এটা হচ্ছে একটা ফ্লোচার্টস, যেখানে দেখানো হয়েছে যে কীভাবে হচ্ছে। দেখো এটা হচ্ছে যে রক্ষীকোষ, ঠিক আছে। এখানে রক্ষীকোষের মধ্যে বলা হয়েছে যে শর্করা জাতীয় পদার্থের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে, কেন কি এখানে দেখো, এখানে যদি দেখো স্টার্চের পিএইচটা হাই হওয়ার জন্য যেটা হয় যে স্টার্চের সঙ্গে মানে যেহেতু পিএইচটা হাই, সেই জন্য স্টার্চটা কী হয়, স্টার্চটা প্রাথমিকভাবে গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হয়, গ্লুকোজ 1 ফসফেট থেকে সুক্রোজে পরিণত হয়, ঠিক আছে। এটা কনসেন্ট্রেশনসটা ক্রমাগত সুক্রোজের কিন্তু বৃদ্ধি পেতে থাকে। আর এখানে ফ্লোচার্টসটাতে জেনারেলি কি হয়, দাঁড়াও
ফ্লো চার্টসটা একটু তোমাদেরকে দেখাই ভালোভাবে। দেখো এখানে ফ্লো চার্টসটা কীরকম হয় যে এখানে প্রথমে রক্ষী কোষের মধ্যে শর্করা জাতীয় পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়, তারপরে হচ্ছে যে জলের অনুপ্রবেশ। কেন কি ওখানে বুঝতেই পারছো যে ওখানে সলিড কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। সলিড কনসেন্ট্রেশনটা বেড়ে যাওয়ার জন্য আশেপাশের যে সহায়ক কোষগুলো থাকে, কোষগুলোর থেকে কিন্তু রক্ষী কোষের মধ্যে জল অনুপ্রবেশ করে, এটাকে এন্ডোঅসমোসিস বলে। ঠিক আছে, এরপরে যেটা হয় যে রক্ষী কোষের কোষ প্রাচীরের মধ্যে চাপ সৃষ্টি, যেটাকে টার্গার প্রেশার বলে। ক্রমাগত ওই যে বললাম পটাশিয়াম আর ক্লোরিন তো অনুপ্রবেশ করতেই থাকে, তাছাড়া ম্যালেট সুক্রোজের কনসেন্ট্রেশনসটাও বেড়ে গেছে, জল ক্রমাগত ভিতরে ঢুকছে, এর ফলে প্রচণ্ড পরিমাণে তোমার রক্ষী কোষ ফুলে ওঠে। ওর ভিতরে যে কন্টেন্টটা রয়েছে, ওয়াটারটা প্রবেশ করার জন্য ওয়াটার কন্টেন্টটা ক্রমাগত কোষ প্রাচীরের মধ্যে চাপের সৃষ্টি করে, একে বলে টার্গার প্রেশার। এর ফলে যেটা হয় যে পত্ররন্ধ্রের উন্মোচন ঘটে। তো এইটা হচ্ছে যে টোটাল ফ্লো চার্টস, যে কীভাবে তোমার পত্ররন্ধ্রের উন্মোচনটা ঘটে। আর পিএইচের পরিমাণটা কেন বৃদ্ধি পায় সেটা তো তোমাদেরকে বললামই, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পুরো কার্বন ডাই অক্সাইডটা প্রধানত ব্যবহৃত হয়ে যাওয়ার জন্য। তো এটা হলো আজকে তোমাদের টোটাল বাষ্পমোচনের মানে পত্ররন্ধ্রের কীভাবে উন্মোচন হয় সেটা আমি একদম শর্টভাবে তোমাদেরকে বললাম, বা বাষ্পমোচন প্রক্রিয়াটা সম্পর্কেও আজকে বললাম। তো তোমাদের কীরকম লাগে একটুখানি জানিও। আর এইটা যেটা তোমাদের একটু আগে আলোচনা করা হলো, ব্লু লাইটের কথা বলা হলো, প্লাস হাইড্রোজেন এটিপেসের অ্যাক্টিভেশনসের কথা আলোচনা করা হলো, প্লাস তোমার এদিকে ক্রমাগত পটাশিয়ামের ভিতরে অনুপ্রবেশ, ক্লোরিনের অনুপ্রবেশ, আর ম্যালেটের আর সুক্রোজের পরিমাণ বৃদ্ধি হওয়া, এটাকে যেটা আলোচনা করা হলো এটাকে বলা হয় তোমার পটাশিয়াম ম্যালেট থিওরি। ঠিক আছে, এই পটাশিয়াম ম্যালেট থিওরিটাই কিন্তু তোমার এই পত্ররন্ধ্রের উন্মোচনের ক্ষেত্রে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য একটা থিওরি। তো এই থিওরিটা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। আর ফ্লো চার্টসগুলো তো দেখিয়ে দেওয়া হয়েছে, তোমরা যদি এটা টুকে নাও তোমাদের কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে হেল্প হবে যে কী হচ্ছে এক্স্যাক্টলি পত্ররন্ধ্রের উন্মোচন কিভাবে হয়। ঠিক আছে, আর বাষ্পমোচন প্রক্রিয়াটাও যেগুলো প্রয়োজনীয় জায়গা সেগুলো আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। প্লিজ জানিও ভিডিওটা কীরকম লাগলো তোমাদের। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, যদি তোমাদের পড়াশোনায় একটু হলেও আমি হেল্প করতে পারছি। ধন্যবাদ।